আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ভগ্নাংশ। আজকে ভগ্নাংশ নিয়ে ক্লাস নেব। ভগ্নাংশ বা ফ্র্যাকশন কাকে বলে আগে আমাদের এটা জানতে হবে যে দুইটি পূর্ণ সংখ্যাকে অনুপাত বা ভাগ করলে ভাগ আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে, ভগ্নাংশ বা ফ্র্যাকশন বলে। ঠিক আছে, তাহলে লিখছি যে দুইটি ভগ্নাংশকে অনুপাত বা ভাগ করলে যে রাশি পাওয়া যায় অথবা ভাগ আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। তো মনে করি দুইটি পূর্ণ সংখ্যা, একটাকে ধরি এ আর একটাকে ধরি বি। এই দুইটি পূর্ণ সংখ্যাকে যদি ভাগ আকারে প্রকাশ করি তাহলে কি হয়? ভগ্নাংশ। তাহলে এটা হচ্ছে ভগ্নাংশ। এটা কি? ভগ্নাংশ। ঠিক আছে, তো ভগ্নাংশের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে হর আর একটা হচ্ছে লব। যে উপরে যেটা থাকে সেটার নাম হচ্ছে লব, আর নিচে যেটা থাকে সেটার নাম হচ্ছে হর। ঠিক আছে, আর এই ভগ্নাংশটা মূলত হচ্ছে অর্থাৎ কোন জিনিসকে ভেঙে ফেলা বা কোন জিনিসের ভাঙ্গা অংশ বা কোন জিনিসকে ভেঙে ফেলা। মনে করি এই যে এখান থেকে এটা একটা লাঠি মনে করলাম, ধরে এটা একটা লাঠি। এটাকে যদি ভাঙ্গি, মনে করো এটাকে এদিক দিয়ে ভাঙলাম, তাহলে লাঠি ছিল একটা, এখন হয়ে গেছে কটা? এই লাঠির এটা অংশ হয়ে গেছে কত? দুইটা হয়েছে। এটাকে কয় খণ্ড করছি? তো দুই খণ্ড করছি। ঠিক আছে, অর্থাৎ দুই ভাগ করছি। এই একটা লাঠি ছিল, এটাকে আমরা কি করছি? এই দুই ভাগ করছি। দুই ভাগ করে যদি এতটুকু ধরি তাহলে দুই ভাগের আমরা এক ভাগ নিছি। পুরোটা একটা লাঠি, এই লাঠিটাকে দুই ভাগ করলাম, প্রথমে দুই ভাগ করে এই এক ভাগ নিছি। এটাই হচ্ছে দুই ভাগের এক অংশ পুরোটা। ঠিক আছে, এখানে আবার দুই ভাগের এক অংশ। তাহলে এই পুরো একটা জিনিসকে আমরা ভেঙে ফেললাম, অর্থাৎ এটাই হচ্ছে ভগ্নাংশ। কোন জিনিসের ভাঙ্গা অংশটাকে হচ্ছে মূলত ভগ্নাংশ। তাহলে অর্থাৎ এই জিনিসটাকে যদি আবার তিন ভাগ করি, মনে করেন এই একটা জিনিস, অর্থাৎ একটা মনে করেন একটা লাঠি, এটাকে আমরা এই এক ভাগ করলাম, দুই ভাগ করলাম, এই এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ করলাম। ঠিক আছে, এখন এই তিন ভাগে যদি এক ভাগ নেই, তিন ভাগ করছি মূলত, যদি এতটুকু নেই তাহলে এটা কি হবে? তিন ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ। এটা কি হবে? তিন ভাগের এক ভাগ। ঠিক আছে, যদি এতটুকু নেই তাহলে এটা তিন ভাগের এক ভাগ, এটা তিন ভাগের এক ভাগ, এটা তিন ভাগের এক ভাগ। ঠিক আছে, কারণ এই একটা পুরো লাঠিটাকে আমরা তিন ভাগ করছি। আর যদি দুই ভাগ নেই, মনে করেন এই তিন ভাগ করছি, তিন ভাগের এই অংশটাও নিলাম আর এই অংশটাও নিলাম, তাহলে দুইটা অংশ নিছি। ঠিক আছে, তাহলে এটা কি হবে? তিন ভাগের দুই ভাগ, কারণ তিনটা ভাগ করছি, তিনটা ভাগের আমরা দুইটা অংশ নিছি। ঠিক আছে, এই মূলত ভগ্নাংশ এটাই, কোন জিনিসের ভাঙ্গা অংশ। আমরা ভগ্নাংশের ব্যবহার সমূহ জেনে, সাধারণত চার ভাবে ভগ্নাংশকে ব্যবহার করা হয়। একটি সম্পূর্ণ জিনিসের অংশ বোঝাতে, একটি সেটের জিনিসের অংশ বোঝাতে, দুই বা ততোধিক বস্তুর মধ্যে তুলনা বোঝাতে, কোন কোন ক্ষেত্রে পরিমাপ বোঝাতে। আর এই চার ভাবে ভগ্নাংশের, সাধারণত এই চার ভাবেই ভগ্নাংশের ব্যবহার করা হয়।
আপনারা চাইলে এটা লিখে রাখতে পারেন, খাতার মধ্যে নোট করে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন ভগ্নাংশের কিছু বৈশিষ্ট্য। একটি ভগ্নাংশের লব ও হরকে শূন্য বাদে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশটির মানের কোনো পরিবর্তন হবে না। আর একটা ভগ্নাংশ এটার লব ও হরকে শূন্য বাদে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশটির মানের কোনো পরিবর্তন হবে না। 2 নম্বরে বলছে কোন ভগ্নাংশকে 1 দ্বারা গুণ বা ভাগ করলে ভগ্নাংশের পরিবর্তন হয় না। কোন ভগ্নাংশের লব শূন্য হলে উক্ত ভগ্নাংশের মানও শূন্য হয়। একটা ভগ্নাংশের লব যদি শূন্য হয় তাহলে ওই ভগ্নাংশের মানও কি হবে? শূন্য হবে। আবার যে ভগ্নাংশের মান শূন্য হয় ওই ভগ্নাংশটিকে বিপরীত ভগ্নাংশ করা যায় না। কোন ভগ্নাংশকে তার বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 1 হয়। আর বিপরীত ভগ্নাংশটা কি? মনে করেন লিখি 2 3, ঠিক আছে। তো বিপরীত ভগ্নাংশ তখন হবে যখন এই 3 কে অর্থাৎ উপরে লবকে হরে নিয়ে আসব, হরকে লবে নিয়ে আসব। যেটা হরকে লবে নিয়ে আসছি, লবকে হরে নিয়ে আসছি, উপরেরটা নিচে, নিচেরটা উপরে। এটা হচ্ছে এটার বিপরীত এই ভগ্নাংশ। 3/2 এর বিপরীত ভগ্নাংশ 2/3, ঠিক আছে। 3/2 এর বিপরীত ভগ্নাংশ 2/3, ঠিক আছে। তাহলে এই কোন ভগ্নাংশকে তার বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 1 হয়। এই যে বিপরীত ভগ্নাংশ বললাম 3/2, আরটা হচ্ছে 2/3। বিপরীত ভগ্নাংশ দিয়ে যদি গুণ বা ভাগ করে তাহলে দেখেন মান কত হয়? 3 1 3, 2 1 2, তাহলে 1 1 1, তাহলে কত হবে? 1 হবে, ঠিক আছে। বুঝে আসছে? ভগ্নাংশ এটাকে প্রথমত 2 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আরটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। এই সাধারণ ভগ্নাংশকে আরো 3 ভাগে ভাগ করা যায়। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আরটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। দশমিক ভগ্নাংশকে একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আরটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। এই অসীম দশমিক ভগ্নাংশকে আরো 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আবৃত, অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ, আরটা হচ্ছে আবৃত অসীম দশমিক ভগ্নাংশ। একটা হচ্ছে অনাবৃত, আরটা হচ্ছে আবৃত, সংক্ষেপে লিখে রাখলাম। আচ্ছা, এবার এখান থেকে প্রত্যেকটার ডেফিনেশন দিই। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর বড় লব ছোট, লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়, ঠিক আছে। লিখতে গেলে অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য সব লিখতেছি না, আমি মুখে বলে দিচ্ছি, আপনারা চাইলে লিখে রাখতে পারেন। যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যেমন আমি যদি লিখি 3/2
2 আমি লিখলাম কত 3 যদি লিখি 3 ভাগের 2 তাহলে দেখেন এটার লবটা হচ্ছে কি 2 হর কত 3 তাহলে হরটা বড় লবটা ছোট হর বড় লব ছোট তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা হবে অপ্রকৃত ভগ্নাংশ যদি আমি লিখি এখানে যদি 3 লিখি এখানে যদি 2 লিখি লব বড় হর ছোট লব বড় হর ছোট তাহলে হবে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে আর যদি মিশ্র ভগ্নাংশ হলে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ মানে 3/2 লিখলাম ঠিক আছে তাহলে এক সমস্ত 3/2 এক সমস্ত 3/2 তাহলে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আমি আবার প্রত্যেকটা সংজ্ঞা দেই যে ভগ্নাংশের লব ছোট হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটি পূর্ণাঙ্গ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশের মিশ্রণ হলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে অর্থাৎ একটি পূর্ণাঙ্গ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশের মিশ্রণ হলে তাকে কি বলে মিশ্র ভগ্নাংশ বলে ঠিক আছে এবার আসেন সসীম দশমিক ভগ্নাংশ সসীম দশমিক ভগ্নাংশ কোনটা হবে অর্থাৎ মনে করেন আমি লিখলাম 1.35 তাহলে এই দশমিকের পরে 3 5 আর কোনো সংখ্যা নেই এটা সীমিত তাহলে এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ ঠিক আছে এরপর দেখেন অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ মনে করেন আমি লিখলাম 1.3566741 এভাবে যাইতেছে হ্যাঁ তাই এটা কোনো শেষ নাই সেটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ আরেকটা হচ্ছে আবৃত ভগ্নাংশ আবৃত ভগ্নাংশ কোনটা মনে করেন এই 1.35 এই 5 এর উপরে আমরা কি দিলাম একটা পৌনঃপুনিক দিলাম বা আবৃত করলাম আর এই 3 এর পরে 5টা বারবার আসবে আর 5 এর উপর আবৃত করলাম মানে এই 3 এর পরে 5টা কি আসবে বারবার 5 5 5 5 5 5 এরকম বারবার আসে এই এতগুলো 5 না লিখে এই শুধুমাত্র একটা 5 লিখলাম শুধুমাত্র একটা 5 লিখে এটার উপরে কি দিছি এটা আবৃত করে দিছি পৌনঃপুনিক দিছি তাহলে এটা হচ্ছে আবৃত এটা হচ্ছে কি আবৃত দশমিক ভগ্নাংশ ঠিক আছে আরেকটা জিনিস দেখেন একটা হচ্ছে সমহর সমহর বিশিষ্ট ভগ্নাংশ আরেকটা লিখতে হচ্ছে সমলব বিশিষ্ট ভগ্নাংশ সমলব বিশিষ্ট ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে দুই বা ততোধিক ভগ্নাংশের হর যদি একই থাকে তাহলে সমতাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে লিখে দিই 2 বা ততোধিক ভগ্নাংশের যদি এখানে লিখি যদি 2 বা ততোধিক ভগ্নাংশের হর একই থাকে তাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে যেমন আমি ধরতে পারি 3/2 3/5 3/8 ঠিক আছে তাহলে দেখেন এটা হরগুলো হচ্ছে কি সমান সবগুলোর হর সমান তাহলে এটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ ঠিক আছে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যদি অর্থাৎ হরগুলো একই থাকে বা সমহর বিশিষ্ট ভগ্নাংশের যদি লব
অর্থাৎ যে ভগ্নাংশের লব বড় তার মান বড়। সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লব বড় তার মান বড়। যদি হরগুলো একই থাকে বা সমহর থাকে তাহলে যে ভগ্নাংশের মান বড় আর যে ভগ্নাংশের লব বড়, এই লব যে মনে করেন এখানে 2 আছে, 5 আছে, 8 আছে লবের মধ্যে, তাহলে যে ভগ্নাংশের লব বড় তার মান বড়। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা এটা, তারপরে থেকে ছোট সংখ্যা এটা, তারপরে ছোট সংখ্যা হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশের অর্থাৎ যদি কোনো ভগ্নাংশের হরগুলো একই থাকে তাহলে যে ভগ্নাংশের লব বড় তার মান বড়। ঠিক আছে? তারপর সমলব বিশিষ্ট ভগ্নাংশের হচ্ছে যদি 2 বা ততোধিক ভগ্নাংশের লব সমান হয় তবে তাকে সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলে। সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলে। ঠিক আছে? তাহলে মনে করেন 5/2, তারপর হচ্ছে 7/2, তারপর হচ্ছে 9/2। ঠিক আছে? তাহলে এখানে দেখেন সবগুলোর লব সমান, হরগুলো হচ্ছে ভিন্ন। তাহলে এই দেখেন যদি লব একরকম হয় অর্থাৎ সমলব হয় ভগ্নাংশের, তাহলে যে ভগ্নাংশের লব ছোট তার মান বড়। যদি যে ভগ্নাংশের হর ছোট, যদি লব একরকম থাকে, লব সবগুলো একরকম আছে, তাহলে যে ভগ্নাংশের হর ছোট তার মান বড়। অর্থাৎ যে ভগ্নাংশের হর বড় তার মান ছোট। হর ছোট হলে তার মান বড় হবে, আর হর যদি বড় হয় তার মান ছোট হবে। কখন? যখন সমলব বিশিষ্ট ভগ্নাংশ থাকবে, অর্থাৎ লবগুলো একরকম থাকবে। ঠিক আছে? আর যদি হরগুলো একরকম থাকে তাহলে যে ভগ্নাংশের লব বড় তার মান বড়, যে ভগ্নাংশের লব ছোট তার মান ছোট। বুঝে আসছে বিষয়টা? ক্লিয়ার? আরেকটা আসি সমতুল ভগ্নাংশ। ঠিক আছে? সমতুল ভগ্নাংশ করার ক্ষেত্রে মনে করেন 4/3, আরেকটা ভগ্নাংশ হচ্ছে 4/3, 6/2, আরেকটা ধরেন 4/2, 6/3। ঠিক আছে? দুইটা। এখন দেখেন এই ভগ্নাংশ জোড়া, দুইটি ভগ্নাংশের মধ্যে এখন এই ভগ্নাংশটা সমতুল কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? দেখেন একটা ভগ্নাংশের সাথে একটা ভগ্নাংশের লব আর একটা ভগ্নাংশের হর আমরা গুণ করব। তাহলে আবার আরেকটা ভগ্নাংশের হর এই ভগ্নাংশের লব গুণ করবো, অর্থাৎ কোনাকুনি গুণ করবো। এই কোনাকুনি আর গুণ করবো। তাহলে এটা গুণ করি, 3 6 18 হয়েছে, 4 দুগুণে 8 হয়েছে। তাহলে এই একটা ভগ্নাংশের হর আর একটা ভগ্নাংশের লবের সাথে যদি গুণ করি, এভাবে দুইটা ভগ্নাংশের একটার হর আর একটা লবের সাথে যদি গুণ করি, যদি দুটোটার গুণফল সমান হয় তাহলে হবে সমতুল ভগ্নাংশ, আর যদি সমান না হয় তাহলে এটা সমতুল ভগ্নাংশ নয়। তাহলে এটা সমতুল ভগ্নাংশ নয়, সমতুল ভগ্নাংশ নয় বা অসমতুল। ঠিক আছে? এবার এই ভগ্নাংশটা দেখি, এটার লব এটার হর আমরা গুণ করি। তাহলে এটা গুণ করি, 6 দুগুণে 12। আবার এটার হর এটার লব গুণ করি, 3 4 12। তাহলে দেখেন এই গুণফলটা এবং গুণফলটা কি হয়েছে?
সমান হয়েছে, এখানেও 12 হয়েছে, এখানেও 12 হয়েছে, তাহলে তার মানে হচ্ছে এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ, এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, আচ্ছা আমি লিখলাম 9/3। ঠিক আছে, এটার সমতুল ভগ্নাংশ হলে কি কি হবে? আর এই কোন ভগ্নাংশকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। মনে করেন এই 9 কে সাথে যদি আমি 9 এর সাথে যদি 2 গুণ করি, এখানেও 2 গুণ করি, ঠিক আছে, তাহলে 9 দুগুণে 18, 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে একই সংখ্যা দ্বারা হর এবং লবকে গুণ করলে একই সংখ্যা দ্বারা হর এবং লবকে গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। মানে 9/3 এর সমতুল ভগ্নাংশ আমি যদি বের করতে চাই, তাহলে 9 দুগুণে 18, 3 দুগুণে 6, আর এই লব এবং হরকে একই সংখ্যা দ্বারা আমরা গুণ করছি। ঠিক আছে, তাহলে এটা সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, একটু পরীক্ষা করে দেখি আগেরটার মতো, দেখেন তো সমতুল ভগ্নাংশ মিলে কিনা। মনে করেন এটা হচ্ছে 9, তাহলে 6 9 54, তাহলে 3 18, 18 দিয়ে 3 দিয়ে গুণ করি, 3 8 24, 4 হাতে আছে 2, 3 1 3 4 5 54, সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এখানেও 54 মিলছে, এখানেও 54 মিলছে, সমতুল ভগ্নাংশ। অর্থাৎ আগে নেবে, তাহলে কোন ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে সেটা হচ্ছে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। এবার আসুন আমরা দশমিক ভগ্নাংশের দিকে যাই। দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। ঠিক আছে, দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমি কয়েকটা উদাহরণ লিখি। 3.86, আরেকটা লিখলাম 3.1, আরেকটা লিখলাম 0.25। ঠিক আছে, তারপরে 2 5 6 লিখলাম। এই ভগ্নাংশগুলোকে আমি যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে কি করব দেখেন, এখানে একটা দশমিক আসে, দশমিকের পরিবর্তে একটা 1, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে যতগুলো সংখ্যা বা যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য, দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য। এখানে দশমিকের পরে 2টা অঙ্ক, তাহলে 2টা শূন্য, 2টা। তাহলে আর উপরে যে পুরো দশমিক ছাড়া যে সংখ্যাটা বসে যাবে থাকবে সেই সংখ্যাটা হুবহু বসে যাবে। তাহলে 3 8 6 দশমিক উঠে গেছে। এবং এই 3.1 এটাকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই, দশমিকের পরিবর্তে একটা 1, দশমিকের পরের একটা গড় একটা শূন্য, তাহলে এখানে আর কত আছে, দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখে দিলে এটা সাধারণ দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। বুঝা যাচ্ছে? এখন আরেকটা দেখি, এই যে আমরা দশমিকের পরে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 1 2 3টা ঘর আছে, তাহলে 3টা শূন্য। তাহলে এবার আর সংখ্যাগুলো কত থাকে, 2 5 6। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অর্থাৎ দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশের নিয়ম। আর যদি ফোনোফোনিক থাকে তাহলে কি করব, এই সংখ্যাগুলো দিয়ে করি। মনে করেন এটার উপরে এখানে ফোনোফোনিক আছে, ঠিক আছে, এখানে দুটার উপরে ফোনোফোনিক আছে, এখানে একটার উপরে ফোনোফোনিক আছে,
তারপরে এখানে তিনটার উপর ফোনফোনিক দিল, এখানে একটা, এখানে ফোনফোনিক দিয়েছি, ঠিক আছে। এখন দেখেন এই যে এটাকে আমি কিভাবে, এখানে ফোনফোনিক আছে, তাহলে এই ফোনফোনিক থাকলে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এটার নিয়ম হলো দশমিকের পরে যতগুলো পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 হবে। তাহলে এখানে একটা পৌনঃপুনিক, দুইটা পৌনঃপুনিক, দুইটা 9। পৌনঃপুনিক ছাড়া যে যদি সংখ্যা থাকে দশমিকের পরে তাহলে ততটা শূন্য হবে। এখানে পৌনঃপুনিক ছাড়া আর কোনো সংখ্যা নাই, তাহলে শূন্য হবে না। এরপরে পুরো সংখ্যাটা লিখে দিই, 3 8 6। এটা থেকে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো আছে সেটা বিয়োগ হবে, সেটা বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে নিচে 9, তারপর 386 থেকে 3 বিয়োগ করলে 383, ঠিক আছে। আচ্ছা, এই সংখ্যাটাকে আমরা যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি করব দেখেন। তাহলে দশমিকের পরে পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক আছে কয়টার মধ্যে, একটা সংখ্যার মধ্যে, তাহলে একটা 9। আর পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা আছে, একটা আছে, তাহলে একটা 0। এবার পুরো সংখ্যাটা কত হয়, 301, ঠিক আছে। এই 301 এর পরে এখানে কোন দুইটার মধ্যে, কোনগুলোর মধ্যে পৌনঃপুনিক নাই, পৌনঃপুনিক ছাড়া কোন সংখ্যাগুলো আছে, এই 3 এবং 0, এই 3 0, ঠিক আছে। এটা বিয়োগ করব, 301 থেকে 30 বিয়োগ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের। আচ্ছা, 301 থেকে 30 বিয়োগ করেন, তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে 1, 0 থেকে 3 বিয়োগ করলে 7, 271, ঠিক আছে। এখন এটা দেখি, এখানে দেখেন এখানে পৌনঃপুনিক আছে, এখানে পৌনঃপুনিক আছে, ঠিক আছে। তাহলে এখন পৌনঃপুনিক কটার উপরে আছে দেখেন, যদি এই কোন মধ্যখানে কোন সংখ্যা থাকে, মনে করেন শুরুতে আছে শেষও আছে, মধ্যখানে পৌনঃপুনিক নেই, সবগুলো উপর, তার মানে এটার মধ্যে পৌনঃপুনিক দেওয়া না থাকলেও এটা পৌনঃপুনিকের অন্তর্ভুক্ত, ঠিক আছে। আর এখান থেকে পৌনঃপুনিক শুরু, এখানে গিয়ে শেষ, এর ভিতরে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোর উপরে পৌনঃপুনিক। তাহলে একটা, দুইটা, তিনটা, 9। পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই, দশমিকের পরে এখানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা নাই। যদি সংখ্যা থাকতো তাহলে যতটা সংখ্যা থাকতো ততটা 0 হতো, ঠিক আছে। এখন পুরো সংখ্যাটা লিখি, 2 5 6 লিখলাম। আচ্ছা, এখন দেখেন পৌনঃপুনিক ছাড়া এই সংখ্যার মধ্যে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা আছে, সংখ্যা নাই। যদি থাকতো তাহলে আমরা বিয়োগ দিয়ে দিতাম, যেহেতু নাই তাহলে 0 আছে, 0 বিয়োগ দিলে এই 0 হবে। যদি এখানে 0 পরিবর্তে 1 লিখতাম তাহলে 1 বিয়োগ হতো, ঠিক আছে। তাহলে এখানে আছে শুধু 0, তাহলে আর কোনো কিছু বিয়োগ হবে না, তাহলে এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। তাহলে আজকে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ হয় সেটা আমরা মোটামুটি ক্লিয়ার, না মোটামুটি না, পরিপূর্ণ ক্লিয়ার হওয়ার কথা বুঝিয়ে দিছি, ঠিক আছে। তাহলে আপনারা যদি এই জিনিসটা বুঝে আসে তাহলে আমি আরো কিছু ভগ্নাংশ দেই, এগুলোকে দেখি সাধারণ ভগ্নাংশে প্রমাণ করে আমার কমেন্টে জানিয়ে দিবেন, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে, ঠিক আছে। মনে করেন 0.18, এখানে 8 এর উপরে পৌনঃপুনিক, 8 এর উপরে পৌনঃপুনিক। 2 নাম্বার হচ্ছে 2.567, এখানে 7 এর উপরে পৌনঃপুনিক, 6 এর উপরে পৌনঃপুনিক, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে 5.321, এখানে এটার উপরে পৌনঃপুনিক, এটার উপরে পৌনঃপুনিক, ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে 8.431, এখানে এটার উপরে পৌনঃপুনিক, এটার উপরে পৌনঃপুনিক, ঠিক আছে। তাহলে এই 4টা অঙ্ক আমাকে করে কমেন্ট বক্সে জানান কত হয়েছে, ঠিক আছে। আজকে ভগ্নাংশের
বেসিক নিয়ে আলোচনা করলাম, পূর্ব ধারণা দেওয়া হইলো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে, ক্লাস নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, শেয়ার দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, এবং আমাদের পেজটাকে ফলো করে রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।